মাস্টার্স শেষ করে স্কুলে চাকরি করার সময় অভ্রর সাথে প্রথম পরিচয় হলো আমাদের বাসায়। অন্য সব ছেলেরা দেখতে এসে যেখানে আমার স্যালারি জিজ্ঞেস করত, সেখানে অভ্র প্রথমে কথা বলতে গিয়ে বলল, অনন্যা, আপনি কিন্তু আপনার নামের মতোই সব দিকে অনন্য। আমার জন্য আরও 10-12টা মেয়ে দেখা হয়েছে এ যাবৎ, কিন্তু আপনি প্রথম যার ছবি দেখে আমি মায়ায় ডুবেছি। স্কুল কলেজ ভার্সিটি পেরিয়ে যখন আমার কোনো প্রেমিকা জোটেনি, তখন অনেক বন্ধুরাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু আমি কখনো ভাবিনি বিয়ের আগেই প্রেম করতে হবে, কারণ আমি সব সময় চেয়েছি বিয়ের পর প্রেম করব। ভেবেছি সৃষ্টিকর্তা একজন সঠিক মানুষকে আমার জীবনে পাঠাবে, হোক দেরি। সে যাবার আগে বলেছিল, অনন্যা, আমি হয়তো পৃথিবীর সবচেয়ে আনস্মার্ট একটা ছেলে, কিন্তু বিশ্বাস করো, আমি পৃথিবীর বেস্ট বিবাহিত প্রেমিক হব, তুমি শুধু অনুমতি দাও বিয়েতে। আসলে অভ্রর কথাগুলো আমার এতটাই মনে ধরেছিল যে মাকে আমি নিজে বলেছিলাম, মা, এই ছেলেকে আমি বিয়ে করতে রাজি। প্রথমে বাবার আপত্তি ছিল, কারণ অভ্রদের তেমন অবস্থা নয় যতটা বাবা আশা করেছিল। অভ্রর বাবা ব্যবসা করত, হঠাৎ করেই স্ট্রোক করে মারা যায়। অভ্রর কাকা জেঠুরাও তেমন সাহায্য করেনি তাদের। অভ্রর বাবার ব্যাংকে রেখে যাওয়া কিছু টাকা ও অভ্রর অধ্যাবসায়ের ফলে অভ্রদের নিজেদের একটু মাথা গোঁজার জায়গা হয়েছে। সব কথাবার্তার অবসান ঘটিয়ে এক মাঘের প্রচণ্ড কুয়াশার দিনে অভ্রর সাথে আমার বিয়ে হয়ে যায়। প্রথম যেদিন অভ্রর বাড়িতে যাই, বউ বরণের সময় এক মহিলা দেখতে এসে বলল, মেয়ে তো স্কুলে পড়ায়, তাহলে এত মাথা নিচু করে আছে যে? এখনকার মেয়েদের এত লজ্জা আছে নাকি? মহিলাটা আমার থুতনিতে চেপে উঁচু করে দিতে গেলে অভ্র তার হাতটা সরিয়ে দিয়ে বলল, বউ কি বাজারের আলু পটল যে এপাশ ওপাশ করে দেখতে হবে? মহিলাটা এক রাশ বিরক্তি নিয়ে হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর বিবাহিত জীবনের দিনগুলো কাটতে লাগলো। ছুটির দিনে টুকটাক বের হতাম, প্রায়শই একগুচ্ছ গোলাপ হাতে এক বিবাহিত প্রেমিকের জন্য দরজা খুলে দিতাম। কখনো আমার চুলে শোভা পেত তার দেওয়া বেলে ফুলের মালায়। রোজকার রান্নায় কিছুটা অসুবিধা হলেও অভ্যস্ত হয়ে উঠলাম। বিয়ের 2 মাস পরে একদিন হুট করে অভ্র রান্নার মাসি ঠিক করলো। অভ্র বলল, এখন থেকে মাসি সকালের রান্নাটা করবে, আর রাতের রান্নাটা তোমার মন চাইলে তুমি করবে, না হলে মাসিই করবে। ছুটির দিনে অভ্রকে দেখতাম নিজের কাপড় নিজে কাচত, বেডরুম মুছত, ওয়াশরুম ধুয়ে দিত। প্রথম আমার খুব বিদঘুটে লাগতো, সে কেন এসব করবে। তারপর তার যুক্তির সাথে আমি পেরে উঠতাম না। এত স্বচ্ছ চিন্তাভাবনা কোনো ছেলে মানুষের থাকতে পারে, এটাও কল্পনাই ছিল না। বিয়ের আগে বাবাকে দেখতাম সব কাজের জন্য মায়ের নামে হাঁকডাক করত, অথচ অভ্রকে দেখি নিজের খাবার প্লেটটা প্রতিবার নিজেই ধুয়ে ফেলে। এভাবেই চলতে লাগলো আমার সুখী বিবাহিত জীবন। বিয়ের বছর পেরোতেই আমার অনাগত সন্তানের সুখবার্তা এলো। বিয়ের পর প্রথম অভ্রকে এতটা হাস্যোজ্জ্বল দেখলাম আমি। বাবা হবার আনন্দে বেশ আনন্দিত সে। প্রেগনেন্সির মাস 3 সময় একদিন আমার মাসি শাশুড়ি বেড়াতে আসলো। 4 দিন পরে সে চলে গেল, কিন্তু গত 4 দিনে সে এত খাবার আবদার করত আমার কাছে যে স্কুলে যেতে লেট করে ফেলতাম। 4 দিনের দিন তার বাসা থেকে খবর আসলো তার জরুরি তলব, তাকে এই সন্ধেবেলায় বাসায় পৌঁছতে হবে। অভ্র গিয়ে তাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসলো। তিনি যাওয়ার পরের দিন আমার শাশুড়ি মা আমাদের রুমে এসে বলল, অভ্র, জিনিসপত্রের যা দাম হয়েছে তাতে করে কি তোর একার ইনকামে সংসার চলে? তুই শুধু সংসারে টাকা দিস, বৌমা তো গত 1 বছরে সংসারে একটা টাকাও দিল না। তখন অভ্র বলে উঠল, জানো মা, এটা নিয়েই আমাদের যত ঝামেলা হয়। অনন্যার সাথে আমি প্রতি মাসে রাগ করি, সে কেন প্রতি মাসের বেতনের টাকা আমার হাতে তুলে দিতে আসে? বরং টাকাগুলো ব্যাংকে তো রেখে আসতে পারে, নিজের ইচ্ছে মতো খরচ তো করতে পারে। এখন নিজেই অনন্যাকে নিয়ে গিয়ে টাকা ব্যাংকে রেখে আসি। ও তো একা করতে পারে এসব, শুধু আমাকে ইনভলভ করে। নিজের রোজগারের টাকায় এত অনীহা করলে চলে? একথা শুনে আমার শাশুড়ি একটু অপমান বোধ করলো। ঠিক তখনই অভ্র আমাকে বলল, অনন্যা, তুমি আমাদের জন্য চা নিয়ে আসো। চা করে রুমে আসতে গিয়ে মা ও ছেলের কথার এক পর্যায়ে ঢুকে গেলাম। আমি ইতস্তত বোধ করলে অভ্র বলল, মায়ের পাশে বসো অনন্যা। অভ্র বলল, শোনো মা,
এসব বুদ্ধি যে তোমার নয় আমি তা ভালো করেই জানি। তুমি এই মিনু মাসির কথায় আমাদের সংসারে অশান্তি করতে চাচ্ছ। তোমার মনে নেই এই মিনু মাসি কিন্তু বাবা মারা যাবার পরে একবারও দেখা করতে আসেনি, না ফোন করে কখনো আমাদের খবর নিয়েছে। হঠাৎ করে আমার ব্যাংকের চাকরি হবার পর নতুন করে যোগাযোগ করেছে। বাবা মারা যাবার পরে কত কষ্ট হয়েছিল আমাদের, বলো তো? তুমি কি চাও আজ আমার কিছু হয়ে গেলে অনন্যা, তুমি আর আমার অনাগত সন্তানেরও সেই একই পরিস্থিতি হোক? আমি চাই না আমার করা সংগ্রামটা আমার সন্তানেরও করতে হোক দুর্ভাগ্যক্রমে। বরং অনন্যার বেতন বা অনন্যার সংসারের খরচ এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কখনো। এসব আমি বুঝে নেব। পুরো সংসারের দায়িত্ব আমার। তুমি বা অনন্যা যতদিন আমি বেঁচে আছি এসব চিন্তা তোমরা করবে না। তুমি বরং আশীর্বাদ করো সৃষ্টিকর্তা যেন তোমার নাতি নাতনিদের সাথে তোমার ছেলের মতো কোনো দুর্ঘটনা লিখে না রাখে। আর মিনু মাসিকে আমি ইচ্ছে করে বাসায় পাঠিয়েছি, কারণ মিনু মাসির বড় ছেলে রমেনদা সেদিন আমাকে ফোন করে সবটা জানিয়েছে যে মিনু মাসি বাসা থেকে বৌদিদের সাথে ঝগড়া করে এসেছে। তাই রমেনদার বউকে বুঝিয়ে বলেছি আপনি ফোন করে মাসিকে বাসায় ডেকে পাঠান আর সব ঝামেলা মিটমাট করে নিন। কারণ মিনু মাসি এখানে আর দুদিন থাকলে তোমাদের শাশুড়ি বউয়ের মধ্যে যে ঝামেলা লাগিয়ে দিত। কিছু বাইরের মানুষ সংসারে ঝামেলা লাগিয়ে দিতে খুব পটু। এরা অন্যের সুখ দেখতে পারে না। তুমি এদের কথায় কান দিবে না কখনো। তখন আমার শাশুড়ি মা বলে উঠল, তোমরা 1000 বছর বাঁচো। আমাকে বুকে জড়িয়ে বলল, তুমি বড় সৌভাগ্যবতী মা। আর অভ্রকে জড়িয়ে নিয়ে বলল, আমি রত্নগর্ভা। মা চলে যাবার পরে অভ্রকে জড়িয়ে ধরে বললাম, তুমি ঠিকই বলেছিলে। সেদিন তুমি সত্যি সত্যি একজন বেস্ট বিবাহিত প্রেমিক।